দেখো আমরা আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের গ্রুপ সি এবং ডি, তোমরা যারা এক্সাম দেবে তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকে আমরা কিন্তু ক্লাস নাম্বার 2, এটা আমাদের, যদিও আমরা কিন্তু কালকে একটা ক্লাস আপলোড করে দিয়েছি অলরেডি তোমাদের গ্রুপ সি এবং ডি এক্সামটাকে টার্গেট করে, এবং সেখানে আমরা টোটাল 60টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, মানে জিকে, ইংলিশ, রিজনিং অ্যান্ড ম্যাথ। ঠিক আছে, এবং আজকে আমাদের এটা সেকেন্ড ক্লাস, এবং আজকে এখানে আমরা আলোচনা করব 30টা প্রশ্ন, যেটা জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস যেটা আমরা বলে থাকি, আমাদের সিলেবাসে বলে দেওয়া আছে, এবং ইংলিশ থেকে। ঠিক আছে, মানে সিলেবাস অনুযায়ী আমাদের এই জেনারেল নলেজ থেকে 20টা প্রশ্ন যেমন থাকে তেমনই আজকে 20টা প্রশ্ন আলোচনা করবো, আর ইংলিশ থেকে 10টা 30টা প্রশ্ন আলোচনা হবে। এটা আমাদের আজকে সেকেন্ড ক্লাস। তো তোমাদের কিন্তু একদম নিউ সিলেবাস অনুযায়ী, তোমরা জানো কিন্তু তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তো তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে, যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। তোমরা পরীক্ষা দিতে গিয়ে বুঝতে পারবে যে ক্লাসগুলো করে কতটা তোমাদের লাভ হয়েছে, কতটা কমন পেয়েছো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি আজকে আমাদের সেশন গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে। এটা আমাদের সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নিও। এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং সঙ্গে আরও অনেক কিছু আলোচনা হবে। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন আছে আমাদের আজকে, যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটা কমন প্রশ্ন। দেখো এখানে আমি তোমাদের মেনশন করে দিয়েছি গ্রুপ সি বা ডি, তার মানে এই নয় যে এই প্রশ্নগুলো শুধুমাত্র গ্রুপ সি এবং ডিতে আসবে। ঠিক আছে, যে কোনো তোমার চাকরির পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এসে থাকে। যেমন সামনে তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা আছে, সেখানেও দেখবে ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। চলো, তো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, অলিম্পিকের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা সুইজারল্যান্ড, প্যারিস ফ্রান্স, নাকি লুজন সুইজারল্যান্ড, নাকি নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র? কী হবে সঠিক আনসার? আচ্ছা, তার আগে আমাদের এই অলিম্পিক থেকে অনেকগুলো প্রশ্ন হয়, যেমন এই যদি বলা হয় মডার্ন অলিম্পিক কত সালে শুরু হয়েছিল? 1896-এ কিন্তু এই মডার্ন অলিম্পিক খেলাটা শুরু হয়েছিল। কোথায়? না, এটা শুরু হয় এথেন্সে। এথেন্সটা কোথায়? এথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী। ঠিক আছে, এথেন্সে শুরু হয় 1896 সালে অলিম্পিক খেলা। ওকে, এবং এই অলিম্পিক কমিটির সদর দপ্তর যেখানে আছে সেটা হচ্ছে অপশান সি, লুজন। সুইজারল্যান্ডের লুজন বলে একটা জায়গা আছে, শহর আছে, সেখানে অবস্থিত এই অলিম্পিক কমিটির সদর দপ্তর। ক্লিয়ার? এবং এখানে দেখো এই অলিম্পিক থেকে আমাদের আরও অনেকগুলো প্রশ্ন হয়, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। যেমন একটা প্রশ্ন আসে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে কে মেডেল পায়? ঠিক আছে, তার নাম হচ্ছে কি বলো তো? তার নাম হচ্ছে কেডি যাদব। কেডি যাদব প্রথম কোনো ভারতীয় হিসেবে অলিম্পিকে মেডেল পায়। কত না 1952-তে হেলসিঙ্কি অলিম্পিকে। হেলসিঙ্কি কোথায়? না ফিনল্যান্ডের রাজধানী। তিনি কি মেডেল পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। কিসে? না তিনি পেয়েছিলেন হচ্ছে আর কুস্তিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। এবং এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখতে হবে, যে প্রথম কোন ভারতীয় মহিলা হিসাবে এই অলিম্পিকে স্বর্ণ, মানে স্বর্ণ না, মানে কোনো একটা পদক পেয়েছিল, কোন মহিলা? তো মহিলার নাম আসলে তখন এই নামটা মনে রাখতে হবে, কর্ণম মালেশ্বরী। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো যে কোনো পরীক্ষাতে চলে আসতে পারে। কর্ণম মালেশ্বরী, ইনি ইনি কত সালে পেয়েছিলেন? ইনি পেয়েছিলেন 2000 সালে। ইনিও ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। ইনিও ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। আর ইনি পেয়েছিলেন কিসে? ভারোত্তোলনে। আচ্ছা, আর যদি বলা হয় কোনো ব্যক্তি, একক ব্যক্তি হিসেবে, মানে অলিম্পিকে কোনো ভারতীয় স্বর্ণপদক পেয়েছিল, স্বর্ণপদকের কথা নাম আসলে তখন নাম আসবে অভিনব বিন্দ্রা। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অভিনব বিন্দ্রা, এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তিনি কী মেডেল পেয়েছিলেন? স্বর্ণপদক পেয়েছিলেন। ওকে, স্বর্ণপদক পেয়েছিলেন কত সালে? না ইনি পেয়েছিলেন 2008-এর বেজিং অলিম্পিক। ওকে, 10 মিটার ইয়ার রাইফেল শুটিংয়ে তিনি পেয়েছিলেন স্বর্ণপদক, প্রথম ভারতীয় হিসাবে। এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যে কোনো পরীক্ষাতে চলে আসতে পারে, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখানেই যে সদর আমরা তো পেলাম লুজান, আর এখানে আছে দেখো জেনেভা সুইজারল্যান্ড। এই জেনেভাতে অনেকগুলো সদর দপ্তর অবস্থিত। কি কি আমরা যদি একটুখানি দেখি, জানার চেষ্টা করি, এখান থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসে। যেমন আমরা একটা খুবই ইম্পর্টেন্ট নাম পাই, যেটা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর সদর দপ্তর এই জেনেভাতে অবস্থিত। আমরা আরও একটা ইম্পর্টেন্ট নাম পাই, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এরও সদর দপ্তর এই জেনেভাতে অবস্থিত। ঠিক আছে, এই জেনেভাতে আরও আছে, আমরা বলতে পারি যেমন ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এদের ফুল ফর্মও কিন্তু ইম্পর্টেন্ট। এরও সদর দপ্তর এই জেনেভাতে অবস্থিত। ঠিক আছে,
আরও কয়েকটা আছে, বাট এগুলো তোমার মোটামুটি এখন মনে রাখলেই হবে, আমি আর বলতে চাইছি না, আরও অনেকগুলো আছে। আর এই প্যারিসে একটা ইম্পর্টেন্ট সদর দপ্তর আছে, কিসের বলো তো? ইউনেস্কো। ঠিক আছে, ইউনেস্কো, এখানে একটা হবে, ইউনেস্কো সদর দপ্তর এই প্যারিসে অবস্থিত। ক্লিয়ার? আর নিউ ইয়র্কে এখানেও আমাদের কয়েকটি সদর দপ্তর আছে, যেমন ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। আর ইউনেস্কোর সদর দপ্তর যেমন ফ্রান্সে অবস্থিত, তেমন নিউ ইয়র্কে অবস্থিত ইউনিসেফ। ঠিক আছে, আর ইউনিসেফের সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। এবার এখানে আরও আরও আমরা যদি বলে থাকি, আমাদের হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? না, এই সদর দপ্তর হচ্ছে আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত। ঠিক আছে, ওয়াশিংটন, ওয়াশিংটনে অবস্থিত আইএমএফ এর সদর দপ্তর। তারপরে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর বললেও এই ওয়াশিংটন হবে। এই ইম্পর্টেন্ট লাইনগুলো একটু মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষাতে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে, যেগুলো বলে দিলাম খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা মনে রাখতে পারো, যেটা হচ্ছে ফিফা। ঠিক আছে, এই ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিক। জুরিকটা কোথায় স্যার? না, জুরিক হচ্ছে এটাও সুইজারল্যান্ড। ওকে, সুইজারল্যান্ডে জুরিক, এখানে ফিফার সদর দপ্তর অবস্থিত। আর আমরা যদি বলি আইসিআই, আইসিআই কোথায়? এটা হচ্ছে দুবাই, এর সদর দপ্তর হচ্ছে দুবাইতে। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনে পালিত হয়? ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনে পালন করা হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 15ই আগস্ট, নাকি 28শে ফেব্রুয়ারি, নাকি 5 জুন, নাকি 11ই মে? তো জাতীয় বিজ্ঞান দিবস মেনলি পালন করা হয় কত সালে বলো তো? এই কোন দিনে? সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। ঠিক আছে, 28শে ফেব্রুয়ারি আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করি। এবং এটা কেন পালন করা হয় এটা একটু মাথায় রাখতে হবে। এই দিন হচ্ছে আমাদের সিভি রমন, একটা নাম ভীষণ ইম্পর্টেন্ট, সিভি রমন, তিনি হচ্ছে রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। সেই জন্য সেই দিনটাকে, তার সেই অবদানটাকে মনে রাখার জন্য আমরা 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করি। এবং এই সিভি রমন, এই রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে। সালটা ছিল 1930। তিনি এই 1930-এ কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসে? না, পদার্থবিজ্ঞানে। ঠিক আছে, পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পান। খুবই ইম্পর্টেন্ট, 1930-এ, অনেক আগের কথা কিন্তু। তো সিভি রমনের সেই রমন এফেক্টের দিনে আমরা বিজ্ঞান দিবস পালন করি 28শে ফেব্রুয়ারি। আর 5 জুন হচ্ছে আমাদের বিশ্ব পরিবেশ দিবস, এটা আমরা জানি, এটা সবাই জানি, বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে, 15ই আগস্ট তো আর বলবো না, কিছু বলার নেই। আর 11ই মে কি? 11ই মে হচ্ছে প্রযুক্তি দিবস। 11ই মে প্রযুক্তি, প্রযুক্তি দিবস পালন করা হয়। এই প্রযুক্তি দিবসটা অতটাও ইম্পর্টেন্ট নয়, ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে 28শে ফেব্রুয়ারি এটা। অ্যান্ড 15ই আগস্ট তো ইম্পর্টেন্ট নয়, কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট যে পরীক্ষায় আসবে না, আমরা জানি সকলে আর কি। আর 5 জুনটাও কিন্তু ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের কোনো একটা রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ঠিক আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের যদি প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কথা বলি, অবশ্যই যেটা আছে আমাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি বলা হয় ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, তাহলে আনসার হয়ে যাবে কি? সুচেতা কৃপালিনী, অপশান বি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সুচেতা কৃপালিনী। এই সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? রাজ্যটা ছিল ইউপি। ঠিক আছে, উত্তরপ্রদেশের কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আচ্ছা, এখান থেকে আরও একটা কথা বলে রাখি, যদি বলা হয় কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিল, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। প্রথম কোনো রাজ্যের মহিলা গভর্নর সরোজিনী নাইডু। এটাও কোন রাজ্যের? এটাও কিন্তু ইউপির। ঠিক আছে, তাহলে মুখ্যমন্ত্রী বললে প্রথম মুখ্যমন্ত্রী মহিলা সুচেতা কৃপালিনী, প্রথম যদি বলা হয় মহিলা গভর্নর সেটা হবে সরোজিনী নাইডু। দুটোই কিন্তু আমাদের কোন রাজ্যের? উত্তরপ্রদেশের ক্ষেত্রে। আর আরেকটা নাম আমরা মনে রাখবো, পদ্মজা নাইডু। ঠিক আছে, পদ্মজা নাইডু, ইনিও গভর্নর হয়েছিলেন কোথাকার? না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নর হয়েছিলেন প্রথম কোনো মহিলা গভর্নর, পদ্মজা নাইডু। ঠিক আছে, আর যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম গভর্নরকে, এটা তো বললাম মহিলা গভর্নর, মহিলা বললে তখন পদ্মজা নাইডু হবে। ঠিক আছে, আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রথম গভর্নরকে, এটা তোমরা কমেন্টে জানাবে কে ছিল পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর।
আর প্রতিভা পাটিল থিংস আমাদের প্রথম মহিলা রাষ্ট্রপতি, ঠিক আছে। প্রতিভা দেবী সিংহ পাটিলের পুরোটা নাম প্রতিভা দেবী সিংহ পাটিল, যার সময় কোন সময় হয়েছিলেন 2007, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, ঠিক আছে। আর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, কত 1966, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে আয়রন লেডি অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? আয়রন লেডি অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? আমরা জানি আয়রন ম্যান অফ ইন্ডিয়া, এটা একটা প্রশ্ন হয়, ঠিক আছে। আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় এটা আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছি, এটা হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে বলা হয় ভারতের লৌহ মানব, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। কিন্তু আয়রন লেডি অফ ইন্ডিয়া যদি বলা হয় সেটা হবে ইন্দিরা গান্ধী, অপশান এ, ইন্দিরা গান্ধী, ঠিক আছে। আর সরোজিনী নাইডুকে একটা নামে ডাকা হয়, সেটা কি বলো তো? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। যদি বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়াকে তাহলে হবে সরোজিনী নাইডু। আর প্রতিভা পাটিল সিং তো রাষ্ট্রপতি, এক্ষুনি বললাম। তাহলে এই প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, আয়রন লেডি অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? না ইন্দিরা গান্ধী। আর আয়রন ম্যান বললে কিন্তু সর্দারভাই বল্লভ প্যাটেল, ঠিক আছে। চলো, এই সর্দারভাই বল্লভ প্যাটেলের জন্মদিন উপলক্ষে আমরা 31 অক্টোবর কী দিবস পালন করি? ন্যাশনাল ইউনিটি ডে, রাষ্ট্রীয় একতা দিবস পালন করি 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মেমোরি, দেখো তোমাদের কিন্তু যে জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা আছে সেখানে নতুন যে সিলেবাস অনুযায়ী কম্পিউটার কিন্তু স্পেসিফিক মেনশন করে দিয়েছে। আমাদের তো হচ্ছে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলো তো আছেই, সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটারটা মেনশন করে দিয়েছে, এনইপি মেনশন করে দিয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি। তো কিন্তু এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এইগুলোর উপর থেকেও কিন্তু তোমাকে প্রশ্ন থাকবে। তো এটা একটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন। কোন মেমোরি নন ভোলাটাইল মেমোরি নামে পরিচিত? তো নন ভোলাটাইল মানে কি বলো তো? ভোলাটাইল মানে যেটা হচ্ছে যেটা মুছে যায় বা অস্থায়ী, ঠিক আছে। অস্থায়ী, আমরা আগের দিনও এরকম একটা প্রশ্ন করেছিলাম। তো ভোলাটাইল মানে যেটা অস্থায়ী, যেটা মুছে যায়। আর এখানে বলেছে নন ভোলাটাইল মানে যেটা মুছে যায় না, ঠিক আছে। তো কোন মেমোরি নন ভোলাটাইল মেমোরি নামে পরিচিত? সেটা হবে রম, যার ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম আর রিড অনলি মেমোরি, ঠিক আছে। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এখান থেকে কিন্তু নন ভোলাটাইল বললে রম, আর ভোলাটাইল যদি এই নন কথাটা না থাকতো তাহলে র্যাম আনসার করতাম। মানে র্যামে সঞ্চিত তথ্য মুছে যায়, স্থায়ী নয়, আর অস্থায়ী আর কি। আর এখানে বলছে নন ভোলাটাইল, যেটা মোছে না মানে স্থায়ী, সেটা হচ্ছে র্যান্ডম রিড অনলি মেমোরি, রম হবে সঠিক আনসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে গঙ্গা নদী কোন রাজ্যে প্রবেশ করার পর হুগলি নামে পরিচিত? হুগলি নামে পরিচিত কোথায়? তো এটা কিছুই না, একদম সহজ প্রশ্ন, একটা ইজি কোশ্চেন রেখেছে পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গের ধুলিয়ান, ঠিক আছে, নামটা মনে রাখতে হবে একটুখানি। ধুলিয়ান কোথায়? এই ধুলিয়ান হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে। এই মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে প্রবেশ করে গঙ্গা নদী কি ভাগীরথী হুগলি নামে প্রবাহিত হয়ে গেছে। তাই গঙ্গা নদী কোন রাজ্যে প্রবেশ করার পর হুগলিথি নামে পরিচিত? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আর গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, যার লেন্থ কত? 2525, মনে রাখা খুবই সহজ, 2525, ঠিক আছে। এটা মনে রাখবে। আচ্ছা, এখান থেকে নদ নদী রিলেটেড যেহেতু প্রশ্ন, আরও একটা বলে দিই, একটা প্রশ্ন আছে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? আনসার হবে কোশি, ঠিক আছে, কোশি, মনে রাখবে কিন্তু। আর যদি বলা হয় বাংলার দুঃখ হচ্ছে বিহারের দুঃখ বললে কোশি, বাংলার দুঃখ বললে আনসার হয়ে যাবে দামোদর, ঠিক আছে। এই জিনিসগুলো পরীক্ষাতে আসে কিন্তু, ওই জন্য আমি বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু এমনি বলছি না তোমাদের। তো এখানে তোমার যে কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এখানে আমরা প্রশ্ন আলোচনা করব জিকে থেকে 20টা, কিন্তু পাশাপাশি যে আলোচনাগুলো করে দেবো সেগুলো দেখলে তোমার দেখবে প্রশ্ন হয়ে যাচ্ছে 50টার বেশি, যেটা সবইটাই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে আসে যেগুলো।
আচ্ছা, ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা এক্ষুনি বলছিলাম, তো এখানে একটা ন্যাশনাল এডুকেশন পলিসির উপর থেকে প্রশ্ন আছে। এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর অধীনে মাদার টাং, এটা মেনলি জোর দিতে হবে এখানে, মাদার টাঙে শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়েছে কোন শ্রেণী পর্যন্ত, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী মাতৃভাষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে কোন শ্রেণী পর্যন্ত, ক্লাস 3, 5, 8 নাকি 10 পর্যন্ত। তো এটার আনসার হয়ে যাবে অপশান বি, ক্লাস 5 শ্রেণী পর্যন্ত মাদার টাঙের উপরে বা মাতৃভাষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে। আর এই এনইপি 2020 অনুযায়ী এডুকেশনাল যে স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচার হচ্ছে 5+3+3+4। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমরা এনইপি নিয়ে পরে আরও আলোচনা করব। এখানে একটা প্রশ্ন আছে, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? দ্বারকেশ্বর ও শিলাবতী, এটাও একটা নদ নদী থেকে প্রশ্ন, যেটা খুবই ইম্পর্টেন্ট। বলো এখানে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ, মানে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে একটা নদী হিসেবে বয়ে চলেছে, সেটা হচ্ছে রূপনারায়ণ। অপশান সি, রূপনারায়ণ। তাহলে এখানে আমি যদি বলি এখানে হচ্ছে দ্বারকেশ্বর শিলাবতী, আর একটা হচ্ছে কেলেঘাই ও কংসাবতী। ঠিক আছে, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? এটা যেমন বললাম দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ, আর কেলেঘাই ও কংসাবতী নদী এটাও আসে কি নামে পরিচিত, না এটা হবে হলদি। ঠিক আছে, এটা হচ্ছে হলদি নদী নামে কিন্তু পরিচিত, হলদি নদী। তো এখানে আনসার হয়ে যাবে অপশান সি। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি, তোমরা জানো যে পঞ্চপ্রয়াগ সম্পর্কে জানো? ঠিক আছে, পঞ্চপ্রয়াগ খুবই ইম্পর্ট্যান্ট এই জায়গা থেকে, বিশেষ করে তোমরা যখন সেন্টারের কোনো এক্সাম দিতে যাবে, এখান থেকে ভীষণ ভীষণ প্রশ্ন আসে। পঞ্চপ্রয়াগ, 5টা প্রয়াগ সম্পর্কে তোমার মোটামুটি ধারণা রাখতে হবে, যেটা হচ্ছে, এবং এই 5টা প্রয়াগ এই কোথায় বসে? 5টা প্রয়াগে কিন্তু এই উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে অলকানন্দা নদীর 5টি পবিত্র সঙ্গমস্থল আছে। মানে অলকানন্দা নদীর সঙ্গে 5টা নদী এসে মেশে, সেই 5টা নদীর যখন যখন যেখানে যেখানে মিশছে সেই জায়গাটার একটা নাম তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় পঞ্চপ্রয়াগ। তো সেই পঞ্চপ্রয়াগগুলো কী কী একটুখানি আমরা দেখে নেব। আমরা যদি প্রথমটার কথা বলি, সেটা হচ্ছে প্রথমটা মিলিত হয় অলকানন্দা ও দেখো আমি একটুখানি টাইম নিচ্ছি এই জায়গাটায়, হ্যাঁ, এ কারণ এটা ইম্পর্টেন্ট। অলকানন্দা ও ধৌলি গঙ্গা। ঠিক আছে, অলকানন্দা ও ধৌলি গঙ্গা, এটার একটা নাম আছে। এটা কি নামে পরিচিত? এটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ নামে পরিচিত, বিষ্ণু প্রয়াগ। ঠিক আছে, বিষ্ণু প্রয়াগ। আমি 5টা প্রয়াগের কথা বলছি। দ্বিতীয়টা হচ্ছে অলকানন্দা, ও সবকটাতেই অলকানন্দা কমন। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে অলকানন্দা ও নন্দাকিনী, মানে অলকানন্দার সঙ্গে নন্দাকিনী মিশছে, সেই জায়গাটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগ। ঠিক আছে, নন্দপ্রয়াগ। 3 নম্বরের যদি কথা বলি, 3 নম্বরে হচ্ছে অলকানন্দা এবং পিণ্ডারি। ওকে, অলকানন্দা এবং পিণ্ডারি, অলকানন্দা কমন সবগুলোতে, অলকানন্দা ও পিণ্ডারি। পিণ্ডারি এটার নাম কি? এটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। আচ্ছা, আমি যদি 4-এ আসি, এই 4 আর 5টা ভীষণ ইম্পর্ট্যান্ট। 4-এ আসি অলকানন্দা ও মন্দাকিনী। অলকানন্দা আমি আর লিখলাম না, অলকানন্দা ও মন্দাকিনী, মন্দাকিনী এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। ঠিক আছে, রুদ্রপ্রয়াগ, অলকানন্দা ও মন্দাকিনী রুদ্রপ্রয়াগ। আর 5-এ হচ্ছে পঞ্চপ্রয়াগের 5-এ হচ্ছে অলকানন্দা ও ভাগীরথী, অলকানন্দা ও ভাগীরথী, সেটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেবপ্রয়াগটা বেশি পরীক্ষাতে
এসে থাকে, ঠিক আছে। তো এদের এই 5টা প্রয়াগ, পঞ্চপ্রয়াগ সম্পর্কে বললাম। অলকানন্দা ধৌলিগঙ্গা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা নন্দাকিনী নন্দপ্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা পিণ্ডারি কর্ণপ্রয়াগ এবং অলকানন্দা ও মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, অলকানন্দা ভাগীরথী দেবপ্রয়াগ। এদের মধ্যে এইটা মোস্ট ইম্পর্টেন্ট, আর তারপরে হচ্ছে এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 আর 5টা বেশি ইম্পর্টেন্ট, এগুলোও ইম্পর্টেন্ট, বাট 4-5টা বেশি ইম্পর্টেন্ট। চলো এখানে একটুখানি টাইম নিয়ে নিলাম, আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যানিং প্রবর্তনের মূল উদ্দেশ্য কী ছিল। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে একটা প্রশ্ন আছে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তনের মূল উদ্দেশ্য কি? শিক্ষা উন্নয়ন, নাকি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, নাকি কৃষিক্ষেত্রে উন্নতি, নাকি স্বাস্থ্য সুরক্ষা? তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা অ্যাকচুয়ালি কবে শুরু হয়েছিল? প্রথম দেখো, এই পরিকল্পনা কমিশন গঠন হয়, ঠিক আছে। পরিকল্পনা কমিশন কবে গঠন হয়? এটা হয় পরিকল্পনা কমিশন কবে হয়? এটা পরিকল্পনা কমিশন গঠন হয় 1950 মার্চ মাসে, ঠিক আছে। এটা গঠন হয় পরিকল্পনা কমিশন, এবং তার পর থেকে 1951 থেকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখি। 1951 থেকে 1956 এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে 1956 থেকে 1961 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমি প্রথম 3টে লিখছি, তারপরে হচ্ছে 1961 থেকে 1966 এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেনলি কৃষির উপরে জোর দেওয়া হয়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শিল্পের উপরে জোর দেওয়া হয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষি, শিল্প এগুলো সবগুলোর উপরে জোর দেওয়া হয়। এবার এখান থেকে কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। যেমন একটা কথা আছে প্ল্যান হলিডে কবে হয়? মানে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা অনেক সময় একরকমভাবে ব্যর্থ হয়ে যায়, কারণ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত নানা রকম সমস্যায় পড়ে, মানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, এবং তারপরে হচ্ছে কিছু অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এই পরিকল্পনাটা অনেকটা ব্যর্থ হয়ে যায়, এবং তারপরে প্ল্যান হলিডে মানে আর কোনো পরিকল্পনা হয়নি। সেই টাইমটা ছিল 1966 থেকে 1969 এটা হচ্ছে কি বলা হয় প্ল্যান হলিডে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর থেকে আবার চতুর্থ পঞ্চ এরকম হয়েছিল। তো এখানে আরও অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। যাই হোক, এটার আনসার হবে অপশান বি, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন। যেমন একটা প্রশ্ন আছে যে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? আনসার হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ইন্দিরা গান্ধীর সময়, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারাপুর, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অ্যান্ড হচ্ছে কালপক্কম। কী হবে এটা? প্রথম বললে হবে তারাপুর, অপশান বি। এটা সালটা কত ছিল? সালটা ছিল 1969। ওকে, এই 1969 সালটা এতটাই ইম্পর্টেন্ট, মানে কি বলবো, মানে এই 1969 কিন্তু অনেকগুলো বিষয় আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এই জন্য এই সালটা ভীষণ ইম্পর্টেন্ট। 1969 কী কী হয়েছিল দেখো। এই 1969 14টি ব্যাংকের জাতীয়করণ হয়, ঠিক আছে। 14টি ব্যাংকের জাতীয়করণ হয়। জাতীয়করণ হয়েছিল এই সময়, 14টি ব্যাংকের জাতীয়করণ, এটাও ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। তারপরে এই 1969 আমি যদি কথা বলি, আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ, ঠিক আছে, বিধান পরিষদ উঠে যায়। তারপরে এই 1969 আমাদের হচ্ছে ইসরো গঠন হয়, ইসরো তৈরি হয় হচ্ছে 1969। এই 1969 প্রথম মানে হচ্ছে চাঁদে কোনো ব্যক্তি নীল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখে, ঠিক আছে। নীল আর্মস্ট্রং বানানগুলো একটুখানি উল্টোপাল্টা হতে পারে, হ্যাঁ।
নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখে, এরকম আরও কয়েকটা ঘটনা আছে। যাই হোক, তাদের মধ্যে একটা হচ্ছে 1969-এ তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়। এটা কোথায়? এটা মুম্বাইতে, মুম্বাই। ওকে। আর যদি বলে ভারতের সব থেকে মানে এখন বেশি পরিমাণে মানে যেখান থেকে বেশি পরিমাণে পাওয়ার উৎপন্ন হয়, মানে প্রথম উৎপাদনের নিরিখে সর্বাধিক যেটাকে আমরা বলে থাকি উৎপাদন ক্ষমতা সর্বাধিক কোনটার, সেটা হচ্ছে এই যে কুদানকুলাম, এটার কিন্তু উৎপাদন ক্ষমতা সর্বাধিক। এটা কোথায় আছে? এটা আছে তামিলনাড়ুতে, ঠিক আছে, এটা আছে তামিলনাড়ু। তামিলনাড়ু। এই কালপক্কম আছে, এটাও কিন্তু তামিলনাড়ুতে আছে। তারাপুর বললাম মুম্বাইতে, আর নারোরা এটা হচ্ছে ইউপিতে, উত্তরপ্রদেশ। ওকে। আরেকটা পাওয়া যায় রাওত ভাটা। রায়ত ভাটা, রাওত ভাটাটা কোথায়? এটা হচ্ছে রাজস্থান। এগুলো সব কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাওত ভাটা হচ্ছে রাজস্থান, ঠিক আছে। কৈগা একটা হয়, কৈগা। কৈগাটা কোথায় বলো তো? কৈগাটা হচ্ছে কর্ণাটক। এগুলো ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। বিশেষ করে এই তারাপুর অ্যান্ড হচ্ছে কুদানকুলাম ভীষণ ইম্পর্টেন্ট। এটার আনসার কিন্তু আমাদের অপশান বি হবে, তারাপুর, ঠিক আছে। অপশান বি তারাপুর। নেক্সট হচ্ছে ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণজয়ী ব্যক্তিগত ক্রীড়াবিদ। ও আচ্ছা, এটা তো আমি বলেই দিয়েছি, একটা প্রশ্নতে আছে। অলিম্পিক স্বর্ণজয়ী ব্যক্তিগত ক্রীড়াবিদ কে? না, সে হচ্ছে অভিনব বিন্দ্রা। কত সালে? যেমনটা বললাম 2008 সালে বেজিং অলিম্পিক, ঠিক আছে। বেজিং অলিম্পিকে তিনি এই স্বর্ণপদকটি পেয়েছিলেন 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে, ঠিক আছে। আর মিলখা সিং, পিটি ঊষা। পিটি ঊষাকে একটা নামে ডাকা হয়, কি বলো তো? পিটি ঊষা কি? কমেন্ট করো। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জনের ন্যূনতম বয়স কত? তো ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কততম সব থেকে কম বয়স মানে নিম্নতম বয়স কত হতে হয়? রাষ্ট্রপতি হতে গেলে যে বয়সটা প্রয়োজন হয়, রাষ্ট্রপতি বলি আর রাজ্যপাল, ঠিক আছে, রাজ্যপাল, এদের ক্ষেত্রে একই হয়। এদের জন্য যে বয়সটা প্রয়োজন হয় সেটা হচ্ছে 35, ঠিক আছে। রাষ্ট্রপতি রাজ্যপাল হতে গেলে কম করে 35 বছরের প্রয়োজন হয়। আর যদি বলে প্রধানমন্ত্রীর, তখন হবে কিন্তু 25টা হচ্ছে প্রধানমন্ত্রীর নিম্নতম বয়স। প্রধানমন্ত্রী হতে গেলে নিম্নতম তোমাকে 25 বছর হতেই হবে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা, এদের এই বয়সটা দিয়েও প্রশ্ন আসে। এদের বয়সটা একটুখানি তোমাকে জেনে রাখতে হবে। তো রাজ্যসভার সদস্য হতে গেলে কম করে 30 বছর হতে হয়, লোকসভার সদস্য হতে গেলে কম করে 25 বছর হতে হয়, ঠিক আছে। এই লোকসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন, আর রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন। ওকে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে। এবং এখান থেকে আরও অনেক কিছু প্রশ্ন হয়ে থাকে, সেগুলো আমরা আবার অন্য কোনো একটা ক্লাসে আলোচনা করব। এখন এগুলো বললাম, একটুখানি মাথায় রেখে দেবে, বয়স সংক্রান্ত যেগুলো বললাম ইম্পর্টেন্ট। চলো নেক্সট। কোন দেশ বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে? কার্বন নেগেটিভ দেশ হিসেবে মানে কার্বন প্রডিউস করে না, একেবারে নেগেটিভেই গেছে, মানে যেটা একটা ভালো উদ্যোগ, সেটা হচ্ছে ভুটান, আমাদের পড়োশি দেশ ভুটান। এবং এই ভুটানকে আরও একটা কি বলা হয়, কি বলা হয় বলো তো? বজ্রপাতের দেশ। বজ্রপাতের দেশ ভুটানকে বলা হয়। তারপরে ভুটান হচ্ছে কার্বন ফ্রি, এবং আরও একটা কথা হচ্ছে ভুটান কিন্তু মানে টোবাকো ফ্রি একটা দেশ, ঠিক আছে। আর ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী হচ্ছে কি? থিম্পু। ভুটানের রাজধানী থিম্পু। ওকে। ভুটানের প্রধান ভাষা কি? জংথা। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। ভুটানের প্রধান ভাষা জংথা। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। চলো নেক্সট। আর এখানে যদি ডেনমার্কের রাজধানীর কথা বলি, ডেনমার্কের রাজধানী কি বলো তো? ডেনমার্কের রাজধানী হচ্ছে স্টকহোম, ঠিক আছে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসে, স্টকহোম, হয়কার মো। আর সুইডেনের রাজধানী স্টকহোম। ডেনমার্কের রাজধানী কি বলো তো? ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। কোপেনহেগেন, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবে, পরীক্ষাতে আসে। ডেনমার্কের
কোপেনহেগেন সুইডেনের স্টকহোম। নেক্সট হচ্ছে ফ্লাইং শিখ নামে পরিচিত ভারতের কোন ক্রীড়াবিদ? ভারতে কিন্তু তোমাদের স্পোর্টস রিলেটেড জিকেও কিন্তু তোমাদের সিলেবাসে মেনশন করা আছে, তো স্পোর্টস রিলেটেড জিকে কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। যেমন এটা হচ্ছে ফ্লাইং শিখ নামে পরিচিত ভারতের কোন ক্রীড়াবিদ? ধ্যানচাঁদ, নাকি মিলখা সিং, নাকি মেরি কম, নাকি লিয়েন্ডার পেস? মিলখা সিং হচ্ছে ভারতের ফ্লাইং শিখ নামে পরিচিত, তিনি একজন দৌড়বিদ ছিলেন, ঠিক আছে, নাম করা মিলখা সিং। তোমরা একটা সিনেমা দেখেছো মিলখা সিংয়ের উপরে, একটা সিনেমাও আছে, মিলখা সিংয়ের নামই হচ্ছে মিলখা সিং, সিনেমার নাম কি যেন ওইটা, জাভেদ আখতারের মানে ছেলে, কি যেন ওর নামটা মনে পড়ছে না, যাই হোক। তো মিলখা সিং পারলে সিনেমাটা একটু দেখে নিও। তার হচ্ছে নাম ছিল ফ্লাইং শিখ, এবং এর হচ্ছে আত্মজীবনীটা পরীক্ষাতে আসে। আত্মজীবনীটা কি বলতো? দ্য, খুবই ইম্পর্টেন্ট, দ্য রেস অফ মাই লাইফ, ঠিক আছে, দ্য রেস অফ মাই লাইফ। আচ্ছা, এখান থেকে আমি যদি দ্য রেসটাকে যদি টেস্ট করে দিই, দ্য টেস্ট অফ মাই লাইফ করে দিই, এটা হয়ে যাবে কার বলো তো? যুবরাজ সিং, ঠিক আছে, তার আত্মজীবনী এটা, যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ। আর রেস অফ মাই লাইফ বললে মিলখা সিং। মেরি কমের আত্মজীবনীর নাম কি? মেরি কমের আত্মজীবনী হচ্ছে আনব্রেকেবল, ঠিক আছে, আনব্রেকেবল, মেরি কমের আত্মজীবনী। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আ সেঞ্চুরি ইজ নট এনাফ, আ সেঞ্চুরি ইজ নট এনাফ, কার এটা? এটা হচ্ছে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি। আর হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে, এটা কার? প্লেয়িং ইট মাই ওয়ে, এটা হচ্ছে আমাদের সচিন তেন্ডুলকর, ঠিক আছে, সচিন তেন্ডুলকর। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বারবার মাথায় রাখতে হবে। যেমন একটা আছে রানস অ্যান্ড রুইন্স, কার? রানস অ্যান্ড রুইন্স হচ্ছে সুনীল গাভাস্কারের, ঠিক আছে, রানস অ্যান্ড রুইন্স। চলো নেক্সট হচ্ছে আমাদের প্রশ্ন, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর, এখান থেকেও একটুখানি বলার আছে, অনেকগুলো প্রশ্ন হয়। যেমন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর যদি বলে, বাংলার প্রথম গভর্নর কে ছিল বলো তো? বাংলার প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর, আর যদি বলে বাংলার প্রথম গভর্নর জেনারেল, হ্যাঁ, প্রথমটা হচ্ছে গভর্নর, দ্বিতীয়টা হচ্ছে গভর্নর জেনারেল। আর যদি বলে ভারতের, যেমন এই প্রশ্নটা আছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, তাহলে আনসারটা কি হবে? আর একটা হয় ভারতের প্রথম ভাইসরয়, ঠিক আছে, ভাইসরয় কে ছিল? আর ভারতের শেষ ভাইসরয়, ভারতের শেষ ভাইসরয় কে ছিল? এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, আমি বলে দিচ্ছি, একটু মাথায় রাখবে। তো ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল তিনি ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এই বেন্টিং হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল, এবং এই উইলিয়াম বেন্টিং একটা ইম্পর্টেন্ট মানে সেই করেছিল, আমাদের রাজা রামমোহনের ডাকে সাড়া দিয়েছিলেন, এবং তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন। কত না 1829, 1829 কিন্তু সতীদাহ প্রথা রদ হয়, তার হাত ছিল কিন্তু উইলিয়াম বেন্টিংকের অনেকটাই অবদান ছিল সেখানে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। এবার যেখানে আসি, বাংলার প্রথম গভর্নর যদি বলা হয় কি হবে? বাংলার প্রথম গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভ, ঠিক আছে, বাংলার প্রথম গভর্নর, সেই 1757 পলাশির যুদ্ধের সময়। অ্যান্ড বাংলার প্রথম গভর্নর জেনারেল বললে, গভর্নর এটা শুধু গভর্নর, এটা গভর্নর জেনারেল, তাহলে হবে এখানে নামটা আছে দেখো, এই যে লর্ড ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। এই সালটা কত ছিল? এটা মোটামুটি 772, 1772 হয়েছিল। আর ভারতের প্রথম ভাইসরয়, আমি এখানে প্রথম গভর্নরটা বললাম, ব্রিটিশ গভর্নর হচ্ছে উইলিয়াম বেন্টিং, এবং শেষ যদি ব্রিটিশ গভর্নর বলে তখন হবে শেষ ব্রিটিশ গভর্নর, শেষ যদি বলে, শেষ গভর্নর জেনারেল যদি বলে সেটা হবে লর্ড
ক্যানিং, ওকে। এবং এই ক্যানিং ঠিক পরেই হচ্ছে, মানে প্রথমে দেখো গভর্নর পদ চালু ছিল, তারপর এই গভর্নর জেনারেল পদ আসে, এবং তারপরে এই গভর্নর জেনারেল পদটা উঠে গিয়ে ভাইসরয় পদটা আসে। তো সেই লর্ড ক্যানিং ছিল শেষ ভারতের শেষ হচ্ছে গভর্নর জেনারেল, এবং যেই গভর্নর জেনারেল পদটা উঠে গেল তখন ভাইসরয় পদ চালু হলো, এবং প্রথম ভাইসরয় হচ্ছে এই লর্ড ক্যানিংই আবার তখন প্রথম ভাইসরয় হয়, ঠিক আছে, লর্ড ক্যানিং। সেই লর্ড ক্যানিং মোটামুটি 1857 দিকে যে সময়টায় মহাবিদ্রোহ হয়েছিল, ওকে, লর্ড ক্যানিং। এবং ভারতের শেষ ভাইসরয় বললে সেটা হবে লর্ড মাউন্ট ব্যাটেন, ওকে, লর্ড মাউন্ট ব্যাটেন। এবং এই যখন ভাইসরয় পদ চলছে, লর্ড মাউন্ট ব্যাটেন শেষ, তারপরে আমাদের স্বাধীনতা পাচ্ছি আমরা 1947 যখন দেশ স্বাধীন হচ্ছে, তখন কিন্তু এই ভাইসরয় পদটা উঠে গিয়ে আবার কিন্তু এই গভর্নর জেনারেল পদটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, গভর্নর জেনারেল পদটা চলে আসে। তখন স্বাধীন ভারতের যদি প্রথম গভর্নর জেনারেলের কথা বলে, তখন কিন্তু এই লর্ড মাউন্ট ব্যাটেনটি আবার আনসার হয়ে যাবে, ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন, ওকে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু মাথায় রেখে দেবে। চলো নেক্সট হচ্ছে ভারতের অর্থনীতির জনক হিসেবে কে পরিচিত? অমর্ত্য সেন, দাদাভাই নওরোজি, রাজা রামমোহন রায়, নাকি মনমোহন সিং? ভারতের অর্থনীতির জনক দাদাভাই নওরোজি একটা বই লিখেছিলেন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে, আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা বই, দাদাভাই নওরোজির লেখা বই। এর পরীক্ষাতে আসে কিন্তু, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং এই দাদাভাই নওরোজি প্রথম হচ্ছে জাতীয় আয় পরিমাপ করেন, জাতীয় আয় পরিমাপ করেন কে? এই দাদাভাই নওরোজি, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন হয় যে কোন ভারতীয় ব্যক্তি প্রথম ব্রিটিশ পার্লামেন্টে মানে ব্রিটিশের ওই মানে শাসন ব্যবস্থায় একটা জায়গা পেয়েছিল? সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। তো এই আনসার হচ্ছে অর্থনীতির জনক এটাই হবে, দাদাভাই নওরোজি, যে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিল, এবং তার একটা ইম্পর্টেন্ট লেখা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো অমর্ত্য সেনের নাম আছে। অমর্ত্য সেন আমাদের হচ্ছে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো কত সালে তিনি অর্থনীতিতে নোবেল প্রাইজ পান? সালটা হচ্ছে 1998। তারপরে আমরা দেখেছি বিনায়ক দামোদর সাভারকর, আমাদের আরও একজন বাঙালি, সেও কিন্তু অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তার বিনায়ক দামোদর সাভারকর কত পেয়েছিলেন সালটা খুব সম্ভবত 2017, আমার এটাই মনে পড়ছে। তাও একবার এটা একটু তোমরা পারলে চেক করে নিও, ঠিক আছে, 2017 হবে আই থিঙ্ক। আর আচ্ছা, অর্থনীতিতে কত সালে নোবেল দেওয়া হয়? অর্থনীতিতে কিন্তু প্রথমে নোবেল দেওয়া হতো না, ঠিক আছে, আর নোবেল দেওয়া হয় 1901 সাল থেকে। কোথায়? সুইডেন থেকে, ঠিক আছে। অ্যালফ্রেড নোবেলের মৃত্যু দিনে 10th ডিসেম্বর দেওয়া হয়। তো এই মানে যে তখন কিন্তু প্রথমে অর্থনীতিতে নোবেলটা দেওয়া হতো না, অর্থনীতিতে নোবেল দেওয়া অ্যাড হয়েছে কত সালে, মানে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় কিন্তু 1969। ওই যে সালটা তোমাদের লিখে বলছিলাম না, সেখানে আরও একটা সাল, মানে আরও একটা ঘটনা যোগ হবে। এটা 1969 কিন্তু অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়, মানে যেখানে আমি 1960 লিখে কী ঘটনা আছে বলছিলাম, সেখানে এটাও অ্যাড হবে যে 1969 থেকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি? এখানে আনসার হবে অপশান বি, ব্রাজিল, ঠিক আছে, অপশান বি ব্রাজিল। এবং এই ব্রাজিল কিন্তু চিনি উৎপাদনেও বিশ্বে প্রথম স্থান অধিকার করে। চিনি, ঠিক আছে, চিনি উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। এবং এই প্রশ্নটা এই কিছুদিন আগে WBP কনস্টেবলের পরীক্ষা হলো না, সেখানে এসছে কিন্তু, ঠিক আছে, যে চিনি উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে, সেটাও হবে কিন্তু ব্রাজিল। চলো নেক্সট। আর একটা তোমরা ঘটনা শুনেছো রিসেন্টলি একটা যে, ঠিক আছে এখানে আলোচনা না, ওটা অন্যদিন করব। নেক্সট হচ্ছে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি? পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়, নাকি যকৃৎ? কোনটা হবে এখানে সবথেকে বড় গ্রন্থি? এখানে আনসার হবে অপশান ডি, সবথেকে বড় গ্রন্থি যকৃৎ। কিন্তু এখানে যদি প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে দেয়, তখন কিন্তু আনসার হয়ে যাবে আলাদা। যদি এখানে সবচেয়ে বড়, আমি এখানে একটা কথা অ্যাড করছি, সবচেয়ে বড় অনাল গ্রন্থি যদি বলতো, ঠিক আছে, অনাল বা অন্তঃক্ষরা গ্রন্থি যদি বলে, তখন কিন্তু আনসার হয়ে যাবে থাইরয়েড, ঠিক আছে।
মানে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি বললে হবে যকৃৎ, এবং সব থেকে বড় যদি বলা হয় অনাল গ্রন্থি তখন হয়ে যাবে থাইরয়েড, এবং থাইরয়েড হচ্ছে অনাল গ্রন্থি। অনাল গ্রন্থি মানে কি, যারা যারা হরমোন নিঃসরণ করে, ঠিক আছে, যারা হরমোন নিঃসরণ করে অনাল গ্রন্থি। আর একটা হয় সনাল গ্রন্থি, যারা এনজাইম নিঃসরণ করে বা উৎসেচক আমরা বলি, এবং আরেকটা হয় যারা এনজাইম হরমোন দুটোই নিঃসরণ করে, সেটাকে আমরা বলি কি মিশ্র গ্রন্থি, তাই তো, মিশ্র গ্রন্থি। এবং এই মিশ্র গ্রন্থির একটা উদাহরণ কি বলতো, যেটা প্রশ্নে আসে, মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ, এখানে আছে দেখো, এই যে এটা হচ্ছে মিশ্র গ্রন্থির একটা উদাহরণ। ওকে, তো এখানে আমাদের আনসার হবে, মনে করে অনালটা নেই, তাহলে কিন্তু আমাদের আনসার সব মানবদেশে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, সেটা হবে যকৃৎ, অপশান ডি। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার আলোচনা করা হয়েছে? আর্টিকেল কি মৌলিক অধিকারের? মৌলিক অধিকারের আর্টিকেল হচ্ছে কত, 12 থেকে 35, এবং এখানে টোটাল 6টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যদিও প্রথমে ছিল 7টা, ঠিক আছে, যদিও প্রথমে মৌলিক অধিকার ছিল 7টা, বর্তমানে আছে 6টা। এখান থেকে একটাকে বাদ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকার কত সালে, না সালটা ছিল 1978, 1978 সালে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে, এবং সেই যে অ্যামেন্ডমেন্ট ছিল, মানে সংবিধান সংশোধন ছিল, সেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1978, সেখান থেকে কিন্তু মৌলিক অধিকারটাকে, মানে মৌলিক অধিকার 7টা ছিল, সেখান থেকে সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এখন মৌলিক অধিকার আমাদের 6টা আছে। তো এটা আর্টিকেল যদি বলা হয় মৌলিক অধিকারের 12 থেকে 35, আর এটা কোন পার্টে আছে, সেটা হচ্ছে তৃতীয় পার্ট, ঠিক আছে, অপশান সি হবে সঠিক আনসার। তৃতীয় পার্টে বা তৃতীয় অংশে আছে আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার নিয়ে অনেকগুলো প্রশ্ন হয়, বাট আজকে এখানে আলোচনা করছি না, অন্য দিনে আলোচনা করব। এবং এই মৌলিক অধিকার থেকে তোমরা দেখবে পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন পাবে, তোমাদের এই গ্রুপ সি ডি এর কথা বলছি, ঠিক আছে, তোমরা দেখবে যে কোনো একটা প্রশ্ন মৌলিক অধিকার থেকে পাবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। চলো, নেক্সট হচ্ছে ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? মুম্বাইকে কি বলা হয়? মুম্বাইকে বলা হয় কি, মুম্বাইকে কি বলা হয় বলো তো? এখানে মুম্বাই, বেঙ্গালুরু এদের সবার নিকনেম আছে। কলকাতা তো আমরা জানি কি, কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেসেস, ঠিক আছে, সিটি অফ প্যালেসেস। আর একটা বলা হয় সিটি অফ জয়, তাই তো, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস, সিটি অফ জয় কলকাতাকে বলা হয়। বেঙ্গালুরুকে অনেক নামে ডাকা হয়, যেমন বলা হয় উদ্যান নগরী, বেঙ্গালুরু হচ্ছে উদ্যান নগরী, বা আমরা বলতে পারি আমাদের যেটাকে বলা হয় সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, উদ্যান নগরী, সিলিকন ভ্যালি, ঠিক আছে। তারপরে সায়েন্স হাব বলা হয় বেঙ্গালুরুকে, অনেকগুলো নাম আছে। তো এখানে আমাদের গোলাপি শহর বলা হয় কি জয়পুরকে, অপশান বি জয়পুর, এটা গোলাপি শহর, ঠিক আছে। আর যদি বলা হয় ব্লু শহর বা ব্লু সিটি, ব্লু সিটি যদি কথা বলা হয়, কোন শহরকে বলা হয় ব্লু সিটি, সেটা হবে কিন্তু রাজস্থানেরই আরেকটা শহর, যেটা হচ্ছে যোধপুর, ঠিক আছে, যোধপুরকে বলা হয় ব্লু সিটি। আর গোলাপি সিটি বা পিঙ্ক সিটি বললে জয়পুর। চলো, নেক্সট দেখো, এবার আমরা 20টা আমরা জিকে করলাম, এবার আমাদের ইংরেজি থেকে প্রশ্ন, যদিও ইংরেজি তোমাদের গ্রুপ ডিতে নেই, কিন্তু জিকেগুলো অবশ্যই তোমাদের গ্রুপ ডি এর জন্য ইম্পর্টেন্ট হবে। গ্রুপ সিতে আছে ইংলিশটা, তো এখানে আমরা এবার 10টা ইংলিশ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। স্পেলড ওয়ার্ড তোমাদের সিলেবাসে একদম স্পেসিফিক মেনশন করে দিয়েছে, তো এটাও কিন্তু সঠিক, এখান থেকে প্রশ্ন আসবে। তো মিসচিভিয়াস, এটার সঠিক বানানটা কী হবে দেখো, এইভাবে তোমরা যদি প্রত্যেকটা অপশান অনুযায়ী দেখতে যাও না, তোমাদের দেখবে চোখে ধাঁধা লেগে যাবে। তো তোমাদের এখানে কি করতে হয়, তোমরা অ্যাকচুয়ালি মিসচিভিয়াস বানানটা তোমরা যদি জানো, সবার আগে সেটা লিখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। মিসচিভিয়াস বানানটা অ্যাকচুয়ালি কী বানান হয়, MISCHIEVOUS, মিসচিভিয়াস, ঠিক লিখলাম তো, MISCHIEVOUS, হ্যাঁ, এটা হচ্ছে একদম ঠিকঠাক বানান। তো এটা কোথায় আছে এবার খোঁজো,
MISCHIE VOUS, ভি এখানে আই করে দিয়েছে, এটা হবে না, ঠিক আছে। MISCHIE VOUS, দেখো এটা ঠিক আছে, অপশান বি পেয়ে গেলাম, ঠিক আছে। তুমি যদি বারবার দেখতে যাও তাহলে কিন্তু তুমি একটু ধোকা খেতে পারো। আর এখানে দেখো ডবল এস করে দিয়েছে, তাই এটা হবে না। এখানে তো একটা আই করে দিয়েছে, তাই হলো না। আর এটা এমআইএস সিতে এখানে টোটালি সিটা নেই, তাই এটাও কিন্তু হবে না। তো অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মিসচিভিয়াস মিনস হচ্ছে দুষ্টু, হ্যাঁ। শি প্রেফার্স টি ড্যাশ কফি, তো এটা একটা জেনারেল একটা সেন্টেন্স এবং সহজই একটা সেন্টেন্স। তোমাদের গ্রুপ সিডি এর জন্য এরকমই প্রশ্ন আসবে, শি প্রেফার্স দ্যান কফি, কারণ আমরা প্রেফারের সঙ্গে কিন্তু দ্যান বসাতে পারি না, ঠিক আছে। প্রেফারের সঙ্গে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে টু, প্রিপোজিশনের সঙ্গে আমরা টু বসাই, টু, তাই এখানে আনসার হবে অপশান টি। শি প্রেফার্স টি টু কফি হবে, ঠিক আছে। প্রেফারের সঙ্গে টু বসে কিন্তু অলওয়েজ, এটা একটা ফিক্সড প্রিপোজিশন থেকে প্রশ্ন। দেন কিন্তু এখানে কোনো মতেই হবে না, ঠিক আছে। চলো, কারণ প্রেফারের সঙ্গে এই টু বসে, ঠিক আছে। প্রেফার টু এটা হচ্ছে সঠিক। এখানে এস করা হয়েছে কারণ প্রেফারটাকে ভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে, তাই। নেক্সট হচ্ছে ইউ ডোন্ট লাইক ম্যাঙ্গোস, কোশ্চেন ট্যাগ কী হবে? কোশ্চেন ট্যাগের জেনারেল নিয়ম কি? আমরা আমাদের যদি সেন্টেন্স একটা এখানে লিখলাম আর একটা এখানে লিখলাম কোশ্চেন ট্যাগ, আমাদের নিয়ম হচ্ছে সেন্টেন্স যদি পজিটিভ হয়, আমাদের কোশ্চেন ট্যাগের নিয়ম হচ্ছে সেন্টেন্স যদি পজিটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, ঠিক আছে। ট্যাগ হবে নেগেটিভ। সেন্টেন্স যদি নেগেটিভ হয়, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হয় পজিটিভ, ঠিক আছে। তো এখানে দেখো ইউ ডোন্ট লাইক ম্যাঙ্গোস, মানে এখানে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে তোমার সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগটা হবে কি? ট্যাগ এখানে হবে পজিটিভ, ঠিক আছে। ট্যাগ হবে আমাদের পজিটিভ। তো পজিটিভ দেখো এটা নেগেটিভ আছে, বাদ দিয়ে দিলাম, এটাও নেগেটিভ আছে, বাদ দিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে ডু ইউ করবো নাকি ডিড ইউ করবো? এখানে আছে ডোন্ট মানে কি? ডোন্ট আমরা কোথায় বসাই? আমরা ডু অ্যান্ড ডাজ, ঠিক আছে। ডু অ্যান্ড ডাজ আমরা কোথায় বসাই? প্রেজেন্ট টেন্সে বসাই আমরা, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সে বসাই। অ্যান্ড ডিড আমরা কোথায় বসাই? ডিড আমরা পাস্ট টেন্সে বসাই। তো এখানে ডোন্ট আসে মানে কি? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আমরা এখানে ডিডটা করব না, আমরা করব ডু ইউ। অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ডু ইউ, ক্লিয়ার? কারণ এখানে আমাদের হচ্ছে ট্যাগটা নেগেটিভ, তাই আমাদের এখানে এই সেন্টেন্সটা নেগেটিভ। তো এই রুলস অনুযায়ী এই দ্বিতীয়টা ফলো করছে, এখানে সেন্টেন্স নেগেটিভ আমাদের, তাই ট্যাগ হবে এখানে পজিটিভ। তো ডু ইউ এটা হচ্ছে পজিটিভ ট্যাগ, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে হি ড্যাশ হিয়ার বিফোর ইউ কেম। হি ড্যাশ হিয়ার বিফোর ইউ কেম, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। কোন টেন্সে আমরা ইউজ করতাম? পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করতাম। এবং পাস্ট পারফেক্ট টেন্সে কী হয়? দুটো ঘটনা ঘটে, ঠিক আছে। যে ঘটনাটা আগে ঘটবে তার সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, পাস্ট পারফেক্ট ইউজ করব। যে ঘটনাটা পরে ঘটবে তার সঙ্গে আমরা সিম্পল পাস্ট ইউজ করব, ঠিক আছে। সিম্পল পাস্ট ইউজ করি। তো এখানে সেটাই হচ্ছে, এখানেও দেখো দুটো ঘটনা করছে। ড্যাশ হি হ্যাড বিন হিয়ার বিফোর ইউ কেম, তুমি আসার আগে সে এখানে অলরেডি এসে গিয়েছিলে। তাহলে ইউ কেম, ঠিক আছে। এখানে কেম V2 আছে, মানে এটা কি? এটা হচ্ছে সিম্পল পাস্ট আছে, তার মানে আমাকে এইদিকে বাকিটাকে পাস্ট পারফেক্টে রাখতে হবে। আর পাস্ট পারফেক্টের নিয়ম কি? হ্যাড প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম। কোথায় আছে হ্যাড প্লাস V3? এই যে হ্যাড প্লাস V3, এই বিন এটা কিন্তু V3, হ্যাঁ। বি এর V3 হচ্ছে এই বি এরই V3 হচ্ছে বিন, ঠিক আছে। তো এখানে কিন্তু অপশান বি হবে সঠিক আনসার, হ্যাড বিন। এখানে হ্যাড বিন হবে। হি হ্যাড বিন হিয়ার বিফোর ইউ কেম, তুমি আসার আগে সে এখানে এসে গেছিলো। নেক্সট হচ্ছে সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, ভয়েস চেঞ্জ। তো সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করব, তারপরে হচ্ছে টেন্স অনুযায়ী আমরা ইউজ করব। তো এখানে দ্য ডোর প্রথমে চলে আসবে, সবগুলোতেই দ্য ডোর আছে। দ্য ডোর ইজ বিং নকড অ্যাট, দ্য ডোর ওয়াজ নকড, ওয়াজ তো হবেই না, এখানে ইজ আছে, তো এটা হচ্ছে না।
হ্যাজ বিন এখানে হবে না, দ্য ডোর ইজ নকড এটাও হচ্ছে না, এটা হবে কারণ দ্য ডোর ইজ বিং নকড। দেখো এখানে আমরা জানি আইএনজি থাকলে মানে কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমরা বিং ইউজ করি ভয়েস চেঞ্জে, ঠিক আছে, বিং ইউজ করি। আর যদি পারফেক্ট টেন্সে থাকতো তাহলে আমরা বিন ইউজ করি। তো এখানে আইএনজি আছে মানে আমাদের বিং হবে, বিন নয়, বিং হবে, তাই এখানে বিংটা এখানে আসে। দ্য নোর ইজ বিং নকড অ্যাট, এবং এই নকের সঙ্গে কিন্তু এই অ্যাট প্রিপোজিশনটাকে তোমাকে রাখতে হবে, কারণ এই নকের সঙ্গে কিন্তু অ্যাটটা বসে, এটাও একরকম ফিক্সড। ওকে, তো অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, হি মেট ড্যাশ ইউরোপিয়ান ট্রাভেলার ইন দিল্লি, এটা হচ্ছে আমাদের আর্টিকেল থেকে একটা প্রশ্ন। হ্যাঁ, আর্টিকেল থেকে একটা প্রশ্ন। এখানে আমরা জানি আমাদের 5টা ভাওয়েল কী কী, এ, ই, ও, আই, ইউ। 5টা ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে আমরা অ্যান বসাই, আর বাকিগুলোর আগে আমরা এ বসাই। তো ই দিয়ে এখানে শুরু হচ্ছে, ই দিয়ে শুরু হচ্ছে, তার মানে নিয়ম অনুযায়ী আমাদের এখানে কি বসানোর কথা ছিল, অ্যান, বাট এখানে অ্যান বসবে না। কিছু ব্যতিক্রম রুলস আছে, তোমরা সকলেই জানো, যেমন 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 অ্যান এমএলএ, তাই তো, কারণ এই এমটা দেখো এম, এম এ, এ এর মতো উচ্চারণ হচ্ছে, এ এর মতো, তাই হচ্ছে অ্যান বসে, ঠিক আছে, অ্যান এমএলএ, অ্যান এমবিএস, ওকে, অ্যান এম এ, ওকে। আর এখানেও ঠিক তেমনই, এই যে ইটা যখন একদম ই এর মতোই উচ্চারণ হবে তার আগে আমরা, এটা ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে আমরা এ বসাই। হি মেট এ ইউরোপিয়ান ট্রাভেলার ইন দিল্লি, অপশান এ। অ্যান ইউরোপিয়ান কিন্তু হবে না। আর এই যে ব্যতিক্রম রুলসগুলো আছে এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হয়। ওকে, এখানে দেখো ই একদম ই এর মতো উচ্চারণ হচ্ছে। হুম, সরি, এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, ইউ এর মতো। আর ইউ এর মতো যখন উচ্চারণ হয় সেটা আমাদের ইউ হচ্ছে কনসন ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা এ বসাই। যেমন আরও একটা এক্সাম্পল আমি যদি বলি, ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি, বলো তো এখানে আমরা এ বসাবো না অ্যান বসাবো, ইউনিভার্সিটি, ইউ দেখো ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, বাট সেজন্য এটা ভাওয়েল হওয়া সত্ত্বেও এর আগে এ বসে, এ ইউনিভার্সিটি, ঠিক আছে। আবার আমি যদি বলি আমব্রেলা, ওকে, আমব্রেলা, আমব্রেলার আগে আমি কি বসাবো, এ না অ্যান, এখানে আবার কিন্তু আমি অ্যান বসাবো। তা কেন, দেখো এখানে ইউটা কিসের মতো উচ্চারণ হচ্ছে, আমব্রেলা, আ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই আমি এখানে অ্যান বসাবো, ঠিক আছে। তো এটা কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে এ বসবে। নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ অবটেইন, অবটেইনের সিনোনিমটা কি, সিনোনিম মানে আমাদের সমার্থক শব্দ। তো অবটেইন মানে আমরা যদি বাংলা এর মানে হয় কোনো কিছু পাওয়া, ঠিক আছে, অবটেইন মানে কোনো কিছুর পাওয়া। তো লুজ মানে তো হারানো, এটা হচ্ছে না। গেট, গেট হচ্ছে, গেট মানে কোনো কিছু পাওয়া, অপশান বি হবে সঠিক আনসার। ফরগেট মানে ভুলে যাওয়া, মিস করা মানে মিস করা, তো অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তোমাদের কিন্তু ভোক্যাব থেকে প্রশ্ন আসবে, তো সুতরাং সিনোনিম, অ্যান্টোনিম, তোমাদের ওয়ান ওয়ার্ড, হ্যাঁ, ইডিয়াম, সেগুলো কিন্তু করে যেতে হবে, ভোক্যাব থেকে কিন্তু প্রশ্ন আসবেই। নেক্সট হচ্ছে চুজ দ্য সিনোনিম, আরও একটা সিনোনিম আছে সিজ, সিজ মানে, সিজ মানে কী বলে, তো কোনো কিছু স্টপ করে দেওয়া, সিজ মানে স্টপ, তো এখানে বলে দিলাম, তো এখানে অপশান বি হবে সঠিক আনসার। সিজ মানে কোনো কিছু থামিয়ে দেওয়া বা স্টপ করে দেওয়া। আর বিগিন মানে, এটা যদি এখানে অ্যান্টোনিম থাকতো তাহলে আমি বিগিন করতে পারতাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, চুজ দ্য অপোজিট অফ ডিমলিশ, এটা একটা অপোজিট মানে আমাদের অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিম থেকে প্রশ্ন দিয়েছি। এটা হচ্ছে ডিমলিশ মানে কি বলতো, ডিমলিশ মানে কোনো কিছু ভেঙে চুরমার করে দেওয়া, ঠিক আছে, কোনো কিছু ডিস্ট্রয় করে দেওয়া, ডিস্ট্রয়। তো এর উল্টোটা কি হবে, হাইড মানে কোনো কিছু লুকিয়ে রাখা, এটা হচ্ছে না। বিল্ড, বিল্ড মানে কোনো কিছু তৈরি করা, এখানে ডিস্ট্রয় মানে নষ্ট করে দেওয়া, বিল্ড মানে কোনো কিছু তৈরি করে দেওয়া, তো অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার আজকের আমাদের লাস্ট প্রশ্নে আমরা যাব, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। হি লস্ট দ্য ইলেকশন বাট হি টুক ইট ইন স্ট্রাইড, স্টেপ, ওয়াক অ্যান্ড পিস। এটা একটা ফ্রেজ হিসাবে কাজ করে, বুঝলে, এটা একটা ফ্রেজ হিসাবে কাজ করে। টুক ইট ইন স্ট্রাইড, STRID, টুক ইট ইন স্ট্রাইড মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়া কামলি। বলছে হি লস্ট দ্য ইলেকশন, সেই ইলেকশনটা হেরে গেছে, বাট কিন্তু হি টুক ইট ইন স্ট্রাইড মানে সে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কামলি, মানে যেটা হয়েছে ঠিকই হয়েছে, আর ঠিক আছে চলো। এই যে মেনে নেওয়া, অনেকে দেখবে মেনে নিতে পারে না, আমি কেন হারলাম, কেন আমি হারতে যাব,
এটা আমার সঙ্গে অন্যায় হয়েছে। তো সে এটাকে না করে সেটাকে মেনে নিয়েছে। তাই এখানে একটা ফ্রেজ হিসেবে যেটা ইউজ হয় তার মানে হচ্ছে এটা যে টু অ্যাকসেপ্ট সামথিং কামলি। তো এটা হচ্ছে স্ট্রাইড হবে সঠিক অ্যান্সার। এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে একটা করে লাইক করে দিয়ে যাবে, ঠিক আছে? আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও তোমরা। পিডিএফ কিন্তু সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? চলো এখানে শেষ করছি। কমেন্টে জানাবে কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।